গুড মর্নিং। এই যে ম্যাগুকে দিয়েই আজকে ব্লগটাকে শুরু করলাম। গলায় পরিয়ে দিয়েছি, ওয়েট করছে বাপির জন্যে। আর আমি পেছনে কিন্তু বসে গেছি চা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই গোল গোল বিস্কিটগুলো না আমার ভীষণ প্রিয়, সেগুলো না শেষ হয়ে এসছে। আর ব্রেডওয়ালাকে আর অবশ্য আমি ডাকিও নি, তাই মেরি বিস্কুট ছিল সেটা দিয়েই ভরিয়ে রেখেছি বক্সটা। তো এখন কদিন মেরিটাই খাই, কেননা মেরি বিস্কুটগুলোও তো জমে আছে, তুলতে হবে ওগুলো। এক প্যাকেট মেরি বিস্কিট ছিল, সেটাকেই এখন নিয়েছি। আর মহিলা দেখো উঠে গিয়ে আবার ওই দিকে পজিশন নিয়ে বসলো। ও এই সময়টা খুব কনসার্ন থাকে। তো আমি তাড়াতাড়ি চা খেয়ে ওর একটু ব্রাশ করে দিচ্ছি। এটা তো এখন রোজকার একটা ডিউটি হয়ে গেছে আমার। যতদিন না ওর শেডিংটা বন্ধ হচ্ছে না, মোটামুটি করেই যাই। আর দেখো সুরসুরিও লাগে জানো তো, বসেও পড়েছে। আমার নিজেরই হাসি পায় ওকে দেখলে এই অবস্থায়। দেখেছো শুয়ে পড়েছে আর আমি ওর সেবা করে দিচ্ছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েট করছি ম্যাগি এবার ফিরবে, আর ভাবলাম চট করে তোমাদের সঙ্গে একবার কথা বলে নিই। আজকে হচ্ছে 4th of September, আর এখন বাজে 7:40। এই মাত্র এসে যাবে, ওর অলরেডি টাইম হয়ে গেছে। আজকে বিউটিফুল একটা ডে, খুবই সানি। এখন রোজই পরপর মানে সানিই হচ্ছে। আজকে অফিসে একবার কল করব, করে আমার নিম গাছের ব্যাপারটা দেখবো কথা বলে। আর রান্নাবান্না আজকে ভেবেছি রুটি করব, আর আলু ভাজা বেগুন ভাজা কিছু একটা করব। এমনভাবে করব দুবেলার যাতে সেটা হয়ে যায়। আজকে আর আমার ভাতের কোনো পাট রাখছি না। স্পেন্সারে ম্যাগির চিকেন অর্ডার দিলাম, ওর মাংসটা আসবে। ব্লিঙ্কিটেও কিছু দেবো। ব্লিঙ্কিটটা এখন ওয়েট করছি মহিলা এসে যাক, ওর হাত পা ধুয়ে দিই, কেননা ওটা তো 7-8 মিনিটের মধ্যে এসে যায়, তো খুব মুশকিল হয় আর কি। ওই আসছে মনে হয়, গলার আওয়াজ পাচ্ছি। তো এখন রাখছি, আবার পরে আসছি। ওয়াশিং মেশিন চলছে, এখন অবধি শেষ হয়নি। আর যেরকম চলে রোজকার গতানুগতিক দিন, সেইভাবেই চলছে। নতুনত্ব কিচ্ছু নেই। নিউজটা নতুনত্ব হচ্ছে, সেইগুলো মানে চোখ রেখেছি, জানি তোমরাও দেখছো। তো এই আর কি, এইভাবেই চলছে, একইভাবে একই গতে। চলো সঙ্গে থাকো, দেখি আবার রান্নাঘরে যাব, রুটি টুটি করবো, থাকবে তোমরা সঙ্গে আর কি। বলতে বলতেই ম্যাগি চলে এসেছে। এই যে পেছন দুলিয়ে দুলিয়ে যাচ্ছে হাত পা ধুতে। এখন দেখো উঠে পড়েছে বিছনায়, ওর হাত পা ধোয়ানো হয়ে গেছে। এইবার আবার মুছে দিচ্ছি, 4টে হাত পা পেট টেট সব মুছে দিয়ে ওর গলা থেকে খুলে দিয়েছি। এবার মহিলা দেখো আবার কখন নাবে তার নেই ঠিক। এই যাক, আজকে তাড়াতাড়ি নেবে গেল। এই যা, তোমাদের সঙ্গে কথা বলে সবে মোবাইলটা অফ করেছি জানো, ক্যামেরাটা অফ করেছি, সঙ্গে সঙ্গে এসে গেছে। মানে আর 2 মিনিটও যদি, 2 মিনিট কি 1 মিনিটও যদি কথা বলতাম তাহলেও হতো না। যাই হোক, এই যে খুলে দিয়েছি, মহিলা এখন মুক্ত। চলো মপ টপ করে নি। এই যে বাইরে থেকে ঘুরে এসে বেশ হাসি হাসি মুখে রিল্যাক্স করে বসেছেন মহিলা। 8:20 মতো বাজে। রান্নাঘরে তো চলে এসেইছি, স্পেন্সার থেকে মাংস দিয়ে গেছে। তো এই যে ম্যাগির মাছ মাংস সব বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত। আর আমার এখনো কিছু হয়নি, এতক্ষণ ধরে সব তোলাপাড়া করলাম, মাংস টাংস সব ধুয়ে টুয়ে তুলে রাখলাম। তো এইবারে এখন আমার পর্ব আরম্ভ হবে। আমি পরোটা করব সকালে, কেননা একই জিনিস সকাল রাত্রির না আমি খেতে পারি না, জানোই তোমরা। তাই জন্য ভাবলাম যে 2টো লেচি দিয়ে আজকে সকালবেলা পরোটা করি, আর রাত্রিরে ওটা দিয়ে রুটি করব। তো তাহলে একটু মানে ডিফারেন্ট ব্যাপার হবে, একটু ভেরিয়েশন থাকবে আর কি। আর আলু ভাজা করব, আর বেগুন ভাজা সকালে, আর রাত্রির বেলা আলু ভাজাটাই শুধু থাকবে। আর সেরকম হলে একটা ডিমের অমলেট ফমলেট কিছু করে নেবো, কেননা বেগুন ভাজাটা রাত্রিরে রেখে দিলে না পুরো তেল তেলে হয়ে যায়, ওইটা ভালো লাগে না খেতে। তো চলো এবার লেগে পড়ি আর কি। আর এই যে আমার পায়রা সন্তান একের পর একবার দিয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছে ননস্টপ। তো চলো এবার আমারগুলো সব আরম্ভ করি। এই যে আলু ভাজা কেটে রেখেছি দুবেলার, আর বেগুন কেটে রেখেছি। আলু ভাজা কেটে নিয়েছি দুবেলার, আর বেগুনটা না মানে অর্ধেকটা পোকা জানো, সেই বাদ দিয়ে দিয়ে ওই মানে একটা এরকম মতো বেগুন পুরোটাই কেটে নিয়েছি। ওই দেখলাম লাঞ্চে খাবো আর ডিনারে রেখে দেবো। যদি সেরকম খুব তেল তেলে হয় তাহলে দেখবো কি করে খাবো না খাবো, আর রেখেই দেবো, কেননা ওই বেগুনটা আর রেখে এইটুকু একটা পিস রেখে দেওয়ার কোনো মানে হয় না, তাই জন্য ভেজে ফেলি। আর অর্ধেকটা পুরো ফেলে দিলাম পোকা। তো এই কড়া বসিয়ে দিয়েছি, এখনও আমার আটা ময়দা মাখা হয়নি। এখন আগে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে ওটা হোক, আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, সব রকমই আছে। তো আরম্ভ করি, আগে আলুটা ভাজতে দিই।
9টা বেজে 5। উফ, সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘরে। বাপরে বাপ, অনেক দিন পরে আজকে 3 কোনা পরোটা করলাম। আজকে আবার গুড্ডির সঙ্গে একদম কথা হয়নি, সেটা নিয়ে একটুখানি ওয়ারিড আছি আর কি। মানে ওর তো ব্রেক টাইমে অ্যাটলিস্ট 2-1টা কথাও বলে, হাই হ্যালো করে। আজকে আবার কোনো মেসেজই নেই, খুব ব্যস্ত বোধহয়। অনেক সময় মানে আরও 1-2জন কলিগ ওর না এলে তখন ওয়ার্ক প্রেশারটা খুব বেড়ে যায়, তো আমার মনে হয় সেটাই হয়েছে। মাঝে মাঝে এরকম হয়, দেখি। উফ, চলো বসি আর ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, দেখেছো, দরজার কাছে। ব্রেকফাস্ট দেখে নিয়েছো? ভেবেছিলাম শসা টমেটো পেঁয়াজ দিয়ে মুড়ি মাখবো, জানো, তারপরে ভাবলাম না, কলাটা তো পচে যাবে, পেঁপেটাও নষ্ট হয়ে যাবে, তার থেকে এইরকমভাবেই ব্রেকফাস্ট নিয়ে বসি। চারটে করে কলা আনাই, তাতেও মানে 2-3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর এই নরম হয়ে গেলে না, আমি মোটে কলা খেতে পারি না ছোটোর থেকে। তোমরা সব অনেকে কমেন্ট করছো এই ব্যাপারটা নিয়ে, আরজি করের, সবাই কারেক্ট লিখছো। একজন লিখেছো যে আমাকেই জিজ্ঞেস করেছো যে তোমার কি মনে হয় আমরা আগে ভয় পেতাম না রাস্তাঘাটে বেরোতে, এখন এই আরজি করের ব্যাপারটার পরেই বেশি করে ভয় পাচ্ছি? সেটা কিন্তু দেখো, চিন্তা করলে সত্যি তাই, সেটাই কিন্তু ফ্যাক্ট। আগে কিন্তু এতটা মনে হতো না, কেননা মানে চলে যাচ্ছিল। কিন্তু আরজি করের ব্যাপারটা হওয়ার পর, তারপরে উপরি এই যে একটা বাচ্চা নাবালিকাকে তার সিটি স্ক্যান করতে গিয়ে মানে মোলাস্ট করতে গেল, প্লাস আবার রাস্তায় কোথায় বাইক নিয়ে মদ্যপ অবস্থায় তাড়া করেছে, গায়ে হাত দিতে আসছে, মানে এই জিনিসটা উপরি কয়েকটা কেস হবার পর না, আতঙ্কটা যেন সত্যি বেড়ে গেছে এখন। মানে এটা গত বছরেও কিন্তু এরকম ছিল না, সত্যি এখন হঠাৎ করেই এই ব্যাপারটা যেন অতিরিক্ত মানে মানে কি বলবো, একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে। সত্যি এটা একটা চিন্তার ব্যাপার। আমিও নিজে চিন্তা করছিলাম যে সত্যি মানে গতবারেও তো এরকম ভয় হয়নি, যেরকম রাস্তায় বেরোলেই একটা আতঙ্ক, এরকম তো হতো না। এখন এইবারেই খুব বেশি বেড়ে গেছে। এবার একটা বিল পাস হলো, যেটা দিদি করলেন, যে রেপ কেস হলেই ফাঁসির ব্যাপার, সেটা তোমরা নিশ্চয়ই জানো, নিউজে দেখেছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি কেসটা ধামাচাপা ফেলে দেওয়া হয় বা তথ্য লোপাট করে দেওয়া হয়, কোনো এভিডেন্স না রাখা হয়, তাহলে তো আর ফাঁসি অবধি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তাই না? মানে এই সব জিনিসগুলো যদি মাঝপথে হয়ে যায়, তাহলে আর অত অবধি এগোবেই বা কী করে কেসটা? তো এই যে বিলটা পাস হচ্ছে, এটাতে আমি জানি না কতটা কার্যকরী এবং কতটা মানে রাখে। কারণ আমার তো এটা একটা বক্তব্য রয়েছে, একটা প্রশ্ন মনে মনেই হয় যে মাঝপথে মানে অত দূর এগোনোর আগেই যেরকম সব লোপাট হয়ে যাচ্ছে বা ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেইগুলো হয়ে গেলে তো ওই অবধি আর এগোবেই না ব্যাপারটা, তাই না? তোমরা চিন্তা করে দেখে আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো যে তোমাদেরও এটা মনে আসছে কিনা। রেপ করলেই ফাঁসি বুঝতে পারছি, কিন্তু অত অবধি তো একটা কেসকে নিয়ে যেতে হবে, তাই না? সাকসেসফুলি ডিটেক্ট করতে হবে যে হ্যাঁ এই লোকটাই রেপ করেছে। সেটাই তো তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক রকম তার আগেই কারচুপি হয়ে যাচ্ছে। তাহলে কি করে ওই স্টেজ অবধি আসবে, মানে কেউ পৌঁছবে কি করে, কি জানি। এটা তো আমার কাছে একটা মানে ধাঁধার মতো ব্যাপার। যাই হবে সেটাই চোখে দেখতে হবে, এবং কোনো উপায় নেই আমাদের। আর কি ক্ষমতা বলো, চোখে দেখা ছাড়া, কানে শোনা ছাড়া। আর সব সময় রেপের জন্যেই যে বিলটা পাস হচ্ছে, রেপটা একটা এক্সট্রিম ব্যাপার। তার আগে রাস্তায় বেরোলে কেউ যে গায়ে হাত দিচ্ছে বা উৎপাত করছে, এই যে মানে সিকিউরিটিটা নেই মেয়েদের, এই যে সেফটিটা নেই, এগুলো কি হবে? এগুলো তার মানে ঠিক আছে?
ওইটা হলে তবেই একটা ফাঁসির ব্যাপার, একটা বিল পাস হচ্ছে। কিন্তু যদি রাস্তাঘাটে মানুষ এরকমভাবে মেয়েরা মানে ছেলেরা যদি উত্তক্ত করে, ডিস্টার্ব করে, তাহলে তার কি উপায় সেটাও তো দেখতে হবে। সেটা যেন মনে হচ্ছে যে ও ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত দিতেই পারে না, মোটেই দিতে পারে না। সেখানেও একটা আইনের ব্যাপার করে দেওয়া উচিত স্ট্রিক্টলি। আর যতই আইন করে দেওয়া হোক যাই হোক, মুশকিলটা কি বলতো, আমাদের এখানে না কোনো কিছুই যেন সেই স্ট্রিক্ট ফলো ব্যাপারটা হয় না। সব জায়গাতেই একটা লুপহোলের ব্যাপার থেকে যায় এবং সেখানেই প্রবলেমটা হয়ে যায়। যে আমি একটা বললাম মানে সেইটা একদম মানে স্ট্রিক্টলি ফলো করা হবে না, তার মাঝখানে এই ঘাপলা হবে, ও ঘাপলা হবে, ও ওদিকে লুকোবে, ও ওদিকে হাইট করবে, ও ওকে বাঁচাবে, একে এই করবে, এই এতগুলো লুপহোল থেকে যায়। আবার শুনছি কোনো কিছু বক্তব্য রাখলেও মুশকিল, কিন্তু পাবলিক কোনো কথা বলতেও পারবে না, বক্তব্যও রাখতে পারবে না, নিজেদের কোনো মানে বক্তব্যকে প্রকাশ করতে পারবে না, তাতেও দোষ। সব মানে মুখ বুঝে সহ্য করতে হবে, যা হবে হ্যাঁ বাবা ঠিক হচ্ছে, মাথা পেতে নিচ্ছি, এটাই বা কেন হবে? এক সেকেন্ড দাঁড়াও, গুড্ডি মেসেজ দিচ্ছে, আমি একটু উত্তর দিয়ে তারপর আবার আসছি। যাক, গুড্ডির মেসেজটা পেয়ে একটু নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ ও আজকে খুবই বিজি ছিল অফিসের চাপে। তো এক একদিন হয়, আর পুরোটাই ল্যাবরেটরি বেসড ওয়ার্ক, তো যে কারণে একজন না এলে তখন তার কাজটা মানে করতেই হয়, না হলে মানে সব পরপর ভাগ করা না, তো একটা না করলে অন্যটা আবার করা যাবে না, এরকম ব্যাপার আছে। সব মানে একটা অজানা চিন্তা সব সময় মাথায় এসে যায়, জানো তো। এখানে আমি একেবারেই একা, তো যে কারণে মানে এতটাই দূর, কিছু মানে ওর কাছ থেকে মেসেজ না পেলে, মানে কিছু খবর না পেলে, যদি একবার জানিয়ে দিল হ্যাঁ আমি খুব বিজি আছি, বাস আমি নিশ্চিন্ত। কিন্তু কিছুই না জানালে বা চুপ করে থাকলে তখন না মানে রান্না করছি, সব করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু কোথাও না কোথাও একটা অজানা চিন্তা, ভয় সব কিছু মনের মধ্যে চলে, যেটা আমি প্রকাশ করি না, কিন্তু আজকে বললাম। যাই হোক, এখন জানলাম যে ও খুবই ব্যস্ত ছিল আজকে, তো ঠিক আছে, হতেই পারে বলো, অফিসে যাচ্ছে তো আর মায়ের সঙ্গে গল্প করবার জন্য নয়, কিন্তু ওই আর কি ব্রেক টাইম থাকে, তো তখন মানে ও মেসেজ দেয়, তো আমি একটু নিশ্চিন্ত থাকি। আজকে একেবারেই দেয়নি, কিছুই না। তো সেই রাত্রিরে কালকে শোয়ার আগে লাস্ট বোধহয় 10টা, আমার 10টা যখন মানে রাত্রির, তখন লাস্ট একটা মেসেজে কথা হয়েছে, তারপর থেকে আর এই এখন মেসেজ দিল, তো অনেকটা টাইম, তো ওই জন্য একটু চিন্তা তো হয়ই বলো। তো এখন মানে অবশ্য ওর টাইমটা তো ওর অফিস টাইম পুরো, আমার পুরো রাতটা ওর পুরো অফিস টাইম, তো এখন তাই মেসেজ দিল যে আমি ভীষণই ব্যস্ত ছিলাম আজকে, তো ঠিক আছে, এটা জানলাম, এটা নিশ্চিন্ত হলাম। সবই জানি, এরকম আগেও হয়েছে, ওর খুবই ব্যস্ততা থাকে এক এক দিন, আবার এক এক দিন একটু চাপ কম থাকে, কিন্তু ওই আর কি মনটা তো মানে না, মনটাকে বোঝানোটা খুব টাফ, মানে বলে দেওয়াটা সোজা, বাট বোঝানোটা খুব টাফ মানে আমার জন্যে। যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করবো। রুটিন তো জানোই, আজকে আর আমরা ব্যাপার করিনি, অনেকটাই কাজ আজকে শেষ করে দেবো, এটাই প্ল্যানে আছি। সঙ্গে থাকো তাহলে। 10:30 বাজে, চান করে নিয়েছি, নিয়ে ম্যাগির খাবারটা রেডি করে আমি অফিসে আমার ওই নিম গাছ কাটার ব্যাপার নিয়ে কথা বলছিলাম। একদম গার্ডেনিং সুপারভাইজার যে, তার সঙ্গে কথা হলো, বলেছে আজকে নয়তো কালকের মধ্যে ওটা কাটিয়ে দেবে, আমাকে ফোন করবে, আমি ব্যালকানিতে থাকবো, তখনও কাটিয়ে দেবে। আমি বলেছি যদি এটা না হয় আজকে আর কালকের মধ্যে, তাহলে আমাদের যে ম্যানেজার আছে, ফ্যাসিলিটি ম্যানেজার, তার সঙ্গে আমি কথা বলবো, দেখা যাক কি করে। আর এই যে আমার মেয়ে এখন সোফায় বসে নিজের সব চুলকা চালকা করছে, আর এই যে খাবার ওখানে দেখো পড়ে আছে দুটো বলে। যাই হোক, আমি এখন একটু কাজকর্ম করতে বসি, আর তো কিছু দেখানোর নেই, কিছু না, যদি গাছটা কাটায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই ভিডিওটা এখন শেষ করছি না, পরে আবার আসছি। ফ্যাব্রিকের কাজ সব বন্ধ করে ব্যালকানিতে চলে এসেছি কাপড় জামাগুলো তুলবো বলে। আর আজকেও কোনো গার্ডেনিংয়ের কাজ হয়নি, আমার ট্রিমও করেনি, নিম গাছ সব পড়ে আছে ঝোপ জঙ্গল হয়ে। দেখা যাক, কালকে অবধি তো টাইম দিয়েছে, কালকের দিনটা দেখি, তারপরে আমি কি করি দেখি। 1:45 বেজে গেছে, আমি ফ্যাব্রিকের কাজ বন্ধ করে দিয়ে উঠেছি,
আসলে বন্ধ করে দিয়েছি, কেননা আঁচলটা করছি একটা শাড়ি, সেখানে ভিজে আছে, ওটা না ড্রাই হলে না তারপরের ধাপে আর এগোতে পারছি না। তো তাই জন্যে বন্ধ করে দিয়ে এলাম বারান্দায়। নিম গাছের এখনো অবধি কিছুই ব্যবস্থা হয়নি, দেখা যাক। আজকে আর কালকে 2 দিন টাইম নিয়েছে, তো বলেছে আজকে না হলে কালকে করবে। তো ঠিক আছে, কালকেও দেখি করে কি না, না হলে তো আমি এবার আসল জায়গায় কমপ্লেন দিতে হবে। আর পুরো ব্লক, মানে রাস্তাঘাটও দেখা যায় না। তো এবার এদের একটা গাছ, তার জন্য তো আমি এটা কনসিডার করতে পারি না, তাও সারাটা বছর এভাবেই চালাই। তো এবার সামনে পুজো আসছে, কিছুই দেখতে পাবো না, ভাসান টাসান যাবে সামনে দিয়ে, এটা একটা অদ্ভুত ব্যাপার না। তার উপর সব থেকে বড় কথা, কাক বসে, কাক ওই গাছ থেকে সোজা আমার বারান্দায় চলে আসে, জানো, এসে এখানে কীর্তি করে, যে কারণে রডেতে আমি আজকাল আর জামা কাপড় দিতেই পারি না। যাই হোক, চলো এখন একটু বসবো, জানো তো পুরো কোমর টোমর ভারী হয়ে গেছে। তো ভিডিওটাকে আজকের মতো শেষ করে দিতে এসেছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার দেখা হবে পরের দিন নেক্সট একটা ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।